বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের সামনে একটু অন্যরকম আলোচনা করবো এবং আলোচনাটা খুবই প্রাসঙ্গিক, কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি ছাত্রছাত্রীদের এই ভুল ভ্রান্তিগুলো চরম আকার নেয়। তো যাই হোক, আজ আমার হাতে রয়েছে একদম তোমাদের মাধ্যমিকের সবকটা প্রশ্ন আমি নিয়ে বসেছি। একদম মাধ্যমিকের বাংলা, জীবনবিজ্ঞান, অঙ্ক, ইংরেজি, ফিজিক্যাল সায়েন্স, তারপরে তোমার জিওগ্রাফি এবং হিস্ট্রি, অর্থাৎ একদম আমাদের 7টা সাবজেক্টের 7টা প্রশ্ন আমরা নিয়ে বসেছি। কোন প্রশ্নে মূল যে বিষয়টা তোমাদের বলি, কিছু কিছু জায়গা আছে যে প্রশ্নগুলো আমাদের লিখতে হয় না, তবুও আমরা লিখে চলে আসি। আমরা প্রশ্নের ভাষাটাকে বুঝি না। স্যার এগুলো কি আমাদের করতে হবে? স্যার এগুলো কি আমরা করব না? স্যার এগুলো তো করে ফেলেছি, করলে কী হবে স্যার? কেটে দিতে হবে। অসংখ্য অসংখ্য প্রশ্ন। কোনটা বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, কোনটা কারা করবে, নিয়মিত ক্যান্ডিডেট কাদের বলা হয়, কারা সিসি ক্যান্ডিডেট, কারা ওল্ড সিলেবাস, এই সব নিয়ে নিয়ে অনেক রকম প্রশ্ন আমাদের ভেতরে থাকে। কারণ আমরা স্বাভাবিকভাবে টেস্ট পেপারে যে প্রশ্ন দেখি বা টেস্ট পরীক্ষাতে যে প্রশ্ন আমরা পাই, সেই লেভেলের প্রশ্নে কিন্তু আমাদের বোর্ডের প্রশ্ন হয় না। এটা কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি, কারণ বোর্ডের প্রশ্নে অনেক অনেক বিষয়, অনেক অনেক জায়গা অবলম্বন করতে হয়, যেটা কিন্তু আমরা টেস্ট পরীক্ষাতে বা টিউশনে যে মাস্টার রয়েছে সেই টিউশন ক্লাসে বা স্কুলের পরীক্ষাতে কিন্তু আমরা সেরকম প্রশ্নে পরীক্ষা দিই না। যেমন তোমাদের সাপোজ আমি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে দেখাবো আমাদের কোন জায়গাটা কি করতে হবে। ধরো বাংলার ক্ষেত্রে কি লেখা রয়েছে? নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 90, বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 100। তার মানে বিষয়টা কি? তার মানে বিষয়টা হচ্ছে যারা রেগুলার ক্যান্ডিডেট কারা, সেটা হচ্ছে আমরা। বহিরাগত ক্যান্ডিডেট কারা, তারা অন্য, সেটা নিয়ে তোমার চিন্তা করার কারণ নেই। তারা বেসরকারি স্কুলে পড়ে, তাদের প্রজেক্টে মার্ক দেওয়া হয় না, তাদের সম্পূর্ণ মার্কসের উত্তর করতে হয়, এই বিষয়টা। এইবার এই সাবজেক্টে তাহলে বহিরাগত প্রার্থীদের জন্য কোন জায়গা প্রশ্ন দেওয়া আছে? একদম লাস্টের দিকে দেখো, খানিকটা দেওয়া থাকবে এরকম প্রশ্ন। তোমাদের প্রশ্ন কিন্তু এরকম দেওয়া থাকবে। তাহলে এই পার্টটা প্রশ্ন বুঝে দেখলে বা ওই পার্টটার প্রশ্ন তো খুবই সহজ এসছে, আমরা গড়ে এই পার্টটা করে দিয়ে চলে আসলাম। না, এই পার্টটা কিন্তু তোমার জন্য প্রশ্ন করা হয়নি, অর্থাৎ তুমি এই পার্টের উত্তর লিখবে না। এটা যেমন একটা বাংলার ক্ষেত্রে বললাম, এরকমভাবে আমি প্রত্যেকটা সাবজেক্টের কোন অংশ কিভাবে কি করতে হবে, কোন অংশ কিভাবে কি করবে না, অর্থাৎ প্রশ্নগুলো বুঝিয়ে দেবো একদম সাবজেক্ট ধরে ধরে। আর সময় নষ্ট না করে চলো এবার মূল কাজটা করি। প্রত্যেকটা প্রশ্নের ডিটেলস কেমন আসবে, প্রশ্নের ভাষাগুলোকে আমরা বুঝে নিই, কোন প্রশ্নের উত্তর বা কোন প্রশ্নের উত্তরটা নয়, মানে কোন প্রশ্নগুলো আমাদের অ্যাটেন্ড করতে হবে সে বিষয়টাও একটু বুঝিনি। বোঝা গেল কি বললাম? যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। চলো আমরা সরাসরি গিয়ে এবার একটু ওই বিষয়টা জেনে নিই। তো বন্ধুরা, আমরা একদম ঠিক যেভাবে বললাম প্রথমে বাংলার বিষয়ে আসি। তো প্রশ্নেই দেখো ঠিক এরকমভাবে লেখা থাকবে, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 90 এবং বহিরাগত প্রার্থীদের জন্য পূর্ণমান 100। তো প্রথমে স্বাভাবিকভাবে আমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে 17টা, কোনো অর থাকবে না। আমি কিন্তু তোমাদের জন্য প্রিভিয়াস কোশ্চেনের প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, কারণ এক্ষেত্রে অনেকটাই কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, পুরো আমাদের এমসিকিউ কোশ্চেন 17টা থাকবে, তারপরে আমাদের এসএকিউ কোশ্চেন থাকবে, যেখানে কিন্তু 20টা প্রশ্নের উত্তর দিতে হবে, আমাদের এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকবে, কারণ যেমন গল্প থেকে 4টে কোশ্চেন এরকমভাবে লিখতে হবে। তো যাই হোক, আমি সেটা নিয়ে আলোচনা করছি না, এটা তোমরা বিভিন্ন বইয়ে পেয়ে যাবে। যেটা মূল জায়গায় বাংলাতে থাকে সেটা আগে দেখায়, সেটা হচ্ছে এই জায়গাটা যেটা লেখা থাকে কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, তোমরা কিন্তু এই পার্টের উত্তর করবে না, একদম লাস্টের দিকে এটা লেখা থাকবে। মনে থাকবে কি বললাম? বাদ বাকি রচনা পর্যন্ত তোমাদের পরীক্ষা শেষ, অর্থাৎ তোমাদের রচনায় বাংলা প্রশ্ন শেষ। ওকে, আশা করি বাংলা প্রশ্ন নিয়ে আর কোনো সমস্যা নেই, কারণ বাংলা প্রশ্ন এরকমই হয়। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, ইতিহাস প্রশ্ন। একটু পুরনো জিনিস দেখলে কি হয়, জ্ঞানটা বাড়ে। 2023 সাল বলে ভয় নেওয়ার কিছু নেই, কারণ আমি যেটা পড়াচ্ছি সেটা অন্য জিনিস। নেক্সট, আচ্ছা দেখো, এখান থেকে কিন্তু বুঝতে পারবে ক বিভাগ থেকে উপবিভাগ পর্যন্ত নিয়মিত বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য, চ বিভাগের প্রশ্নপত্র শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। অর্থাৎ আমি কি বিষয়টা বুঝিয়ে দিই, দেখো বিভাগ কতে আমাদের যে প্রশ্ন রয়েছে এমসিকিউ সবার করতে হবে, সে বহিরাগত বা আমরা রেগুলার যারা আছি সবারই করতে হবে। ঠিক আছে, তো এমসিকিউ করার পর আমরা তারপরে যথারীতি বিবৃতি করব, তারপরে এক বাক্য উত্তর এসএকিউ করব, এসএকিউ করার পর আমরা বিবৃতি করব। আর এই যে এবার দেখো এই জায়গাটা যেটা আমাদের রয়েছে ম্যাপ পয়েন্টিং, এটা ভূগোলেও আমরা পাবো। ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে কি রয়েছে দেখো, এখানে ম্যাপ পয়েন্টিং দেওয়া রয়েছে, ম্যাপ পয়েন্টিং এর বিপরীতে কি শূন্যস্থান পূরণ রয়েছে। কি বললাম? এটা কাদের জন্য? কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। অর্থাৎ ম্যাপ পয়েন্টিং কিন্তু আমাদের করার কোনো আমরা তো ম্যাপ পয়েন্টিং করব, অর্থাৎ আমাদের কিন্তু এই বিষয়টা নেই। যারা দৃষ্টিহীন পরীক্ষার্থী তারাই শুধুমাত্র এই কাজটা করবে, এই শূন্যস্থান পূরণ করবে, তাদের ম্যাপ পয়েন্টিং করার দরকার নেই।
কিন্তু আমরা কি করি না, এই প্রশ্ন কটা খুবই সহজ হয় বলে আমরা এই প্রশ্নটা উত্তর করে দিই, না এটা কিন্তু কখনো হবে না। বোঝা গেল কি বললাম? অর্থাৎ আমাদের জন্য যে প্রশ্ন সেটা করতে হবে। ইতিহাসে কিন্তু এই ম্যাপের পরিবর্তে এই প্রশ্নগুলো দেওয়া থাকে, দৃষ্টিহীনদের জন্য এই পার্টটা কিন্তু করবো না, শুধুমাত্র এইটুকু, এই যে এইটুকু। বোঝা গেল? নেক্সট আবার দেখো বিবৃতি রয়েছে, আমরা বিবৃতি করব। আবার দেখো বিবৃতির পরে এই যে স্বাভাবিকভাবে আমরা পরবর্তী প্রশ্ন করব বিভাগ ঘতে। এই প্রশ্নটা অনেকেই বোঝে না, আমি এই জায়গাটা একটু বুঝিয়ে দিই। ইতিহাসে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে। তাহলে এই উপবিভাগে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, মোট 8টা প্রশ্ন রয়েছে। এই 8টা প্রশ্নের ভেতরে এখান থেকে এই দুটোর মধ্যে একটা আমাকে করতেই হবে, এই দুটোর মধ্যে একটা আমাকে করতেই হবে, এখান থেকেও একটা আমাকে করতেই হবে, এখান থেকেও আমাকে একটা করতে হবে। তাহলে মোট 4টে প্রশ্ন আমার হয়ে গেল। আরও দুটো প্রশ্ন, তাহলে 1 মিনিট, তাহলে কি হলো, মোট আমার এখানে 4টে প্রশ্ন, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে মোট 4টে প্রশ্ন আমার হয়ে গেল। আরও কটা প্রশ্ন লিখতে হবে, আরও আমাকে দুটো প্রশ্ন লিখতে হবে। এবার যে 4টে প্রশ্ন বাকি রয়েছে সেই 4টের মধ্যে যে কোনো দুটো প্রশ্ন আমাকে লিখতে হবে। কেউ যদি মনে করো যে আমি পরপর 6টা প্রশ্ন লিখে দেবো, সেক্ষেত্রে কিন্তু হবে না। বোঝা গেল কি বললাম? অর্থাৎ প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটা করে নিয়ে মোট 6টা প্রশ্নের উত্তর করতে হবে। এটা কিন্তু এই পার্টটার টান, অনেকেই বোঝো না, যে কারণে এই জিনিসটা একটু বুঝিয়ে দিলাম। নেক্সট পরের পার্টে দেখি। পরের পার্টে দেখো এই যে ব্রড কোশ্চেন, 8 মার্কের কোশ্চেন গেল। তারপরে যথারীতি আমরা যদি দেখি বিভাগ চ, দেখো কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। এটা কিন্তু আমরা যেমন প্রজেক্ট জমা দিই, ওরা কিন্তু এইভাবে প্রজেক্ট জমা দেয় না, ঠিক আছে, যার জন্য ওদের আবার এইভাবে উত্তর করতে হয়। তো যাই হোক, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু বহিরাগত। একদম প্রশ্নের প্রথমেই দেখো এটা লেখা ছিল, কি লেখা ছিল, যে চ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত প্রার্থীদের জন্য। অর্থাৎ একদম প্রশ্নের লাস্টে দেখো চ বিভাগ রয়েছে, অর্থাৎ এই পার্টটা কিন্তু বহিরাগতদের জন্য, সাধারণ ছেলে মেয়েদের জন্য নয়। বোঝা গেল কি বললাম? আশা করি ইতিহাস কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা ভূগোলে আসি। ভূগোলেও ঠিক সেম কোশ্চেন, 6 বিভাগের প্রশ্নপত্র শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। তবে ভূগোলের ক্ষেত্রে যেটা রয়েছে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ভূগোলে আমাদের ঠিক একইভাবে এই যে বিভাগ উমতে একদম ম্যাপ পয়েন্টিংয়ের আগে তুমি দেখতে পাবে এখানে দুটো প্রশ্ন আমাদের করতে হয় দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে। দুটো প্রশ্ন নয়, সরি, মানে একটা বিষয় তোমাদের বলে দেয়, ভূগোলের ক্ষেত্রে যারা দৃষ্টিহীন তাদের চিত্র অঙ্কন আবশ্যিক নয়, কিন্তু বাদ বাকি সকলের কিন্তু চিত্রটা আঁকাতে হবে। একদম বেসিক কথা। নেক্সট যেটা ভূগোলের ক্ষেত্রে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে এই যে ম্যাপ পয়েন্টিং। যেমন ইতিহাসের ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে কি ছিল, দৃষ্টিহীনদের পরীক্ষার্থীদের জন্য, এখানেও ঠিক তাই। এই ম্যাপ পয়েন্টিংয়ের বিপরীতে কিন্তু এখানে রয়েছে কি দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন। অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু তোমরা সাধারণ ছেলেমেয়েরা করবে না, যারা দৃষ্টিহীন শুধুমাত্র তারাই করবে। বোঝা গেল? নেক্সট আরও একটা পার্ট দেওয়া থাকে যেটা বিভাগ 6তে রয়েছে, এই যে এই পাশে দেখো, শুধুমাত্র বহিরাগত প্রার্থীদের জন্য, একদম বিভাগ 6। এই যে 10 মার্কের প্রশ্ন, এই 10 মার্কের প্রশ্নের দিকে কিন্তু তাকাবে না। অর্থাৎ মূল বিষয়টা কি, বহিরাগত পরীক্ষার্থীদের জন্য এই বিষয়টা একদমই বাদ দেবে। সাধারণ রেগুলার ক্যান্ডিডেট আমরা যারা রয়েছি বেশিরভাগ ছেলেমেয়েই তাই। আর দৃষ্টিহীন পরীক্ষার্থী যারা, সেই পার্টটাকে কিন্তু বাদ দিয়ে লিখবে। নেক্সট আমি প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের সামনে তুলে ধরছি। এবার আসছি আমি তোমার ইংরেজি নিয়ে। ইংরেজির ক্ষেত্রে তো ওরকম বিষয় তেমন একটা নেই, আমাদের পুরোপুরি উত্তর করতে হয়। শুধুমাত্র লাস্টে একটা পার্ট থাকে যেটা হচ্ছে ফর এক্সটার্নাল ক্যান্ডিডেট অনলি। বোঝা গেল কি বললাম? ফর এক্সটার্নাল ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ এই পাঁচটা গ্রুপ সেকশন ডিতে সাপ্লিমেন্টারি যারা রয়েছে তাদের জন্য, কিন্তু বাদবাকি সমস্ত পার্টের উত্তর কিন্তু আমাদের করতে হয়। অর্থাৎ এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু আমাদের বাদ দিতে হবে। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আমরা আসি, আর বাদবাকি সমস্ত কিছু কিন্তু ইংলিশে করতে হবে। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আমরা আসি, কেবলমাত্র বহিরাগত প্রার্থীদের বিভাগের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রান্তিক সংখ্যাগুলি প্রতি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে। বোঝা গেল? অর্থাৎ আমরা শুধুমাত্র লাস্টের দিকে চলে যাই, এটা তো আবার ভার্সন থাকে, তো ইংলিশ ভার্সনও প্রশ্নগুলো হয়, বাংলা বাদে সমস্ত সাবজেক্টেই। তো যাই হোক, ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেও ঠিক তাই। এই যে বিভাগের যে প্রশ্নগুলো আছে, এই পার্টের প্রশ্ন উত্তর কিন্তু আমরা করব না। বোঝা গেল কি বললাম? আর বাদ বাকি সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা কিন্তু করব। ওকে, তাহলে এইভাবেই কিন্তু আমাকে রেডি করতে হবে। আর বাদ বাকি সমস্ত যে পার্টগুলো আছে সেই পার্টের উত্তর করতে হবে। এবার আসো, জীবন বিজ্ঞানটা একটু ভাইটাল জায়গা রয়েছে, কারণ জীবন বিজ্ঞানে চিত্র রয়েছে। দেখো কি বলছে, কারণ আমরা জানি জীবন বিজ্ঞানে 5 মার্কের একটা প্রশ্ন আসে
দেখো আমি প্রথম থেকে সবই করতে হবে। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশটা কি থাকে, এটা শুধু দৃষ্টিহীনরা যে ঘ বিভাগে 4.1-এর পরিবর্তে 4.1-এর এ প্রশ্নের উত্তর করতে হবে। এবার আমি বলে দিই, একমাত্র তোমার জীবন বিজ্ঞানের ক্ষেত্রে আমি যদি বলি, সেক্ষেত্রে তোমরা যে বিষয়টা পাবে সেটা হচ্ছে জীবন বিজ্ঞানে 4.1 দাগে আগের বছরের প্রশ্ন অক্ষিগোলক এসেছিল। এবার এখানে লেখা থাকবে নিউরন অথবা প্রতিবর্ত চাপ, তাও বলে দিলাম। তো চলো এখানে দেখো যে বিষয়টা রয়েছে, এখানে এই যে চিত্র অঙ্কন যারা একমাত্র দৃষ্টিহীন তারা শুধু এই নিচের পার্টটা যেটা রয়েছে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, ওরা কিন্তু এই মানে অন্য প্রশ্নের উত্তরটা দেবে, কারণ এগুলো লেখা প্রশ্ন। আর এটা গেল, আর একটা পার্ট রয়েছে যেটা হচ্ছে লাস্টের প্রত্যেকটা প্রশ্নেই যে পার্টটা থাকে বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, এই পার্টের প্রশ্নটার কিন্তু উত্তর করবে না। বোঝা গেল? আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের সামনে তুলে ধরছি, কারণ তোমরা এই নিয়ে পরীক্ষার হলে অনেক কিছু না বুঝে বোঝার চেষ্টা করো। যাই হোক, এখানেও ঠিক তাই, দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য 11 নম্বর প্রশ্নের বিকল্প দেওয়া আছে 8 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা, তার সঙ্গে আরেকটা বিষয় যেটা আমাদের অঙ্কে প্রশ্নে এক্সট্রা লেখা থাকে, আমরা একটু দেখে নিই কেমন লেখা থাকে। 1, 2, 3, 4 প্রশ্নগুলির উত্তর সংখ্যা সহ লিখে অবশ্যই ক্রমানুসারে উত্তরপত্রের প্রথম দিকে লিখতে হবে। কথাগুলো খুব ভালোভাবে বুঝে নেবে, মানে উত্তরগুলো পরপর লিখতে হবে। এর জন্য প্রয়োজন বোধে গণনা ও চিত্র অঙ্কন উত্তরপত্রের ডান দিকে মার্জিন টেনে করতে হবে, মানে এই সাইডে মার্জিন টেনে করতে হবে। কোনো প্রকার সারণী বা গণক যন্ত্র ব্যবহার করা যাবে না, মানে ক্যালকুলেটর। ওকে, গণনার প্রয়োজনে পায়ের আসন্ন মান 22/7 ধরে নিতে হবে। দরকার মতো গ্রাফ পেপার দেওয়া হবে। এবার তো গ্রাফ পেপার প্রশ্নেই দিয়ে দিচ্ছে। পাটিগণিতের অঙ্ক বীজগণিতিক পদ্ধতিতে করা যেতে পারে, এগুলো তো তোমরা জানবে, এটা কোনো দরকার নেই, আমি প্রশ্নের মডেলটা জাস্ট শিখিয়ে দিই। তো যাই হোক, এক্ষেত্রে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সম্পাদ্যের একটা জায়গা থাকে, ঠিক আছে, কারণ সম্পাদ্যের ড্রয়িংটা একটা ভাইটাল জায়গা। কোথায় গেল? এই যে চলে আসো, দেখো সম্পাদ্যের ক্ষেত্রে এই যে বিষয়টা থাকে, বহিরাগত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রশ্ন, লাস্টে তোমার এটা হচ্ছে সম্পাদ্যের পার্ট, বহিরাগত পার্ট এটা। আর একটা বিষয় যেটা তোমাদের থাকে সেটা হচ্ছে, আমি বলছি 1 মিনিট, এই 11 নম্বর প্রশ্ন 8 নম্বর পৃষ্ঠায় দেওয়া থাকবে। এই যে 11 নম্বর প্রশ্ন, এই যেটা হচ্ছে তোমার এই সম্পাদ্য, এই যে 60 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন বা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, বাহুদ্বয়ায়িত অন্তবৃত্ত অঙ্কন। তো যাই হোক, এটা আগের বছর এসেছিল। তো এই যে বিষয়টা, এই প্রশ্নের একদম প্রথমেই লেখা আছে যে 16 নং অতিরিক্ত প্রশ্নের কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য 8 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। বোঝা গেল? এবার আমরা যদি 16 নম্বর প্রশ্নে চলে যাই, তাহলে দেখো এই যে 16 নম্বর প্রশ্ন আমাদের, এই যে হয়ে গেল, এই যে 16 নম্বর প্রশ্ন, এই 16 নম্বর প্রশ্নটা করবে যে প্রশ্নটা 8 নম্বরে, এই তোমার কই গেল, এই যে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য 11 নম্বর প্রশ্নের বিকল্প দেওয়া আছে 8 নম্বর পৃষ্ঠায়। এই 11 নম্বর প্রশ্ন যেটা, এই প্রশ্নের এইটা না, মানে প্রত্যেকটা প্রশ্নে কি হয়, বহিরাগত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রশ্ন, এটা বলেই তোমার এই যে নিচের দিকে যে পার্টটা দেওয়া থাকে না, এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু মূল পার্ট, কথাটা বুঝবে। আর এই যে 11 দাগের প্রশ্ন, দেখো দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিকল্প প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আলাদা প্রশ্ন। অর্থাৎ এই যে পুরোটা পার্ট, এই পুরোটা পার্টের উত্তর কিন্তু তোমাদের করা লাগবে না। যারা দৃষ্টিহীন রয়েছে তারা কিন্তু শুধুমাত্র অঙ্কন প্রণালী ব্যাখ্যা করতে হয়, তাদের সম্পাদ্য ড্রয়িং করতে হয় না। তারা এই 11 নম্বর প্রশ্নের বদলে তারা করবে এদিকের 11 নম্বরের প্রশ্ন। বোঝা গেল? অর্থাৎ অঙ্ক পরীক্ষায় তোমাদের যে লাস্ট প্রশ্ন থাকবে সেটা কিন্তু এই পরিসংখ্যা বিভাজনের পার্টটাই কিন্তু লাস্ট, ঠিক আছে। তারপরে যে দুটো পার্ট তোমাদের থাকবে, অর্থাৎ দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিকল্প প্রশ্ন এবং বহিরাগত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রশ্ন, এই দুটো পার্টের উত্তর কিন্তু তোমাদের করার প্রয়োজন নেই। বোঝা গেল? এই হলো আমাদের প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে আমি তোমাদের ডিটেলস দিলাম, কারণ আমি মনে করি প্রশ্নটা চেনা একটা ভাইটাল ব্যাপার, কারণ কোন জায়গায় কি লিখতে হবে, কোন প্রশ্নটা কিভাবে হয় সেটা জানানোর জন্যই এই আলোচনা, শুধুমাত্র প্রশ্নটাকে চেনানোর জন্য। আশা করি উপকারে লাগবে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।